প্রথম প্রশ্ন ছিল নিচের কোন জিওমরফিক ঘটনাটি সবচেয়ে দ্রুত গতিতে সংগঠিত হয়। উত্তরটা ডেভরিস অ্যাভালান্স। আমরা জানি স্লাইড ক্যাটাগরি, ফল ক্যাটাগরি এবং ক্রিপিং ক্যাটাগরি, স্ল্যাম ক্যাটাগরির কিছু ল্যান্ডস্লাইড অর মাস ওয়াস্টিং হয়। তো তার মধ্যে এইগুলির মধ্যে এগুলো আমরা ক্লাসে বুঝিয়ে দিয়েছি যে কোনটি সবচেয়ে আগে হয়, কোনটি সবচেয়ে দ্রুত হয়, কোনটি সবচেয়ে ধীর গতিতে হয়। তো সেইগুলির মধ্যে আমরা এই যে অপশনে যেগুলো দিয়েছি তার মধ্যে কিন্তু সবচেয়ে দ্রুত সংগঠিত হয় ডেভরিস অ্যাভালান্স। দুয়ে রয়েছে দুয়ের প্রশ্ন, ভূমিকম্পের উপকেন্দ্র ম্যাপ উপস্থাপন করতে প্রয়োজনীয় সিসমিক স্টেশন ডাটার ন্যূনতম সংখ্যা কত। আমরা যদি ভূমিকম্প উপকেন্দ্র ম্যাপ তৈরি করতে চাই তাহলে আমাদের ন্যূনতম 3টে স্টেশন থেকে ডাটা কালেক্ট করতে হবে, তারপরে সেই ডাটা উপস্থাপন এবং প্রতিস্থাপনের মধ্যে দিয়ে তৈরি হবে একটা বিশেষ ম্যাপ, যাকে আমরা ভূমিকম্পের উপকেন্দ্র ম্যাপ বলে থাকি। তাই ন্যূনতম 3টে স্টেশনের ডাটা থাকা বাধ্যতামূলক। 3 নম্বর প্রশ্ন, কে বলেছেন যে উপত্যকার পাশের ঢাল এক্সোজেনিক এবং এন্ডোজেনিক প্রক্রিয়াগুলির আপেক্ষিক গুরুত্বের একটি সূত্র দেয়? হু স্টেটেড দ্যাট ভ্যালি সাইড স্লোপ গিভ এ ক্লু টু দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ এক্সোজেনিক অ্যান্ড এন্ডোজেনিক প্রসেস। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি নেট সেট লেভেলের এবং আমাদের কেন্দ্রীয় স্তরের যে পরীক্ষাগুলো হয় যেমনটা এনভিএস, কেভিএস, এই সমস্ত পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড। তো উত্তরটা হবে পেঙ্ক। 4এর প্রশ্ন, কোন বায়ুমণ্ডলীয় গ্যাস আলোক রাসায়নিক ধোঁয়াশার প্রাথমিক উপাদান? মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে কল্পনাই করতে পারবো না যে এই যে গ্যাসগুলো রয়েছে, 1 কার্বন ডাইঅক্সাইড, 2 ওজোন, 3 আর্গন, মিথেন, এর মধ্যে আমরা অনেকে ভাবতেই পারবো না যে ধোঁয়াশার প্রাথমিক উপাদান ওজোন। উত্তরটা হবে ওজোন। ওকে, পরের প্রশ্ন 5, মেরু অঞ্চল, মধ্য অক্ষাংশ এবং বিষুব রেখার ওপরে ট্রোপোপজের উচ্চতা সঠিক ক্রম কোনটি? ট্রোপোপজ আমরা জানি যে ট্রোপোস্পিয়ারের পর থাকে ট্রোপোপজ। তো সেই ট্রোপোপজের উচ্চতার একটা বিন্যাস দেওয়া হয়েছে, যেখানে একদম প্রথমে মেরুকে গণ্য করতে বলা হয়েছে, মেরু, তারপরে মধ্য অক্ষাংশ, তারপরে বিষুব রেখা বা নিরক্ষরেখা। তো এটি আমরা নিয়েছি, এই প্রশ্নের উত্তরটা নেওয়া হয়েছে এনসিইআরটির বই থেকে। তো উত্তরটা হবে 9, 11 এবং 16। 9, 11, 16। তো মেরুতে 9, অনেক জায়গায় 8 কিলোমিটার থাকে। তো মধ্য অক্ষাংশে 11 এবং বিষুবে 16, অনেক জায়গায় 18 থাকে। তো যাই হোক এটা। নেক্সট 6, শিলাপৃষ্ঠের ওপর দিয়ে হিমবাহ বাহিত হওয়ার সময় ক্রমান্বয়িক মসৃণ ও অমসৃণ গঠন সমন্বিত যে ভূমিরূপ গঠন করে তাকে কি বলা হয়? তাকে রসে মোতায়েনে বলা হয়। আমরা এগুলো জানি। নেক্সট 7এর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে কার্যকর দার্শনিক ভিত্তি হল প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে চিন্তা করা। কোন পন্থা সমর্থন করে এটি? মনে রাখবে, আমরা যে থটের ক্ষেত্রে যে নতুন নতুন বিষয়গুলোকে জানি তার মধ্যে অন্যতম। তাহলে এখানে কি হবে উত্তর? ডিপ ইকোলজি না, এটাও একটি থট। আমাদের ডিপ ইকোলজি কি জানতে হবে, যেগুলো সব ক্লাসে এবং অন্যান্য পরীক্ষায় তো তুলেই ধরা হয়েছে। সোশ্যাল ইকোলজি আমরা জানি। এনভায়রনমেন্টাল প্র্যাগমাটিজম না এনভায়রনমেন্টাল অ্যাস্থেটিক্স, এটি হলো উত্তর। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন 8, বাঘেলখন্ড মালভূমি নিচের কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, আগের এই বিষয়টা একটু এক্সপ্লেনেশনটা বলে দিই। এনভায়রনমেন্টাল অ্যাস্থেটিক্স ইজ এ ফিল্ড দ্যাট এক্সপ্লোর দ্য aesthetic experience of nature and environment and encompassing both natural and human influenced space and consider the relationship between human well-being and the visual environment. তো এটাকেই আমরা বলে থাকি এনভায়রনমেন্টাল অ্যাস্থেটিক্স। পরের প্রশ্ন 8, বাঘেলখন্ড মালভূমি নিচের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা মধ্যপ্রদেশ। সকলের জানা বাঘেলখন্ড একটা যেমনটা জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। নেক্সট 9, নিচের ভূগোলবিদের মধ্যে
কে সমুদ্রের জলের রং এবং লবণাক্ততার মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করেন? উত্তরটা হবে আল মাসুদি। আল মাসুদি সর্বপ্রথম জলের রং এবং লবণাক্ততার মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করেছিলেন। পরের প্রশ্ন 10, দ্য ফেমাস টেক্সট অন ক্লাসিক্যাল অ্যাস্ট্রোনমি entitled Almagest was authored by কে করেছে, কে লিখেছেন? আলমাগেস্ট গ্রন্থের রচিতা টলেমি, সকলের জানা প্রশ্ন। নেক্সট 11, দ্য টার্ম জিওপলিটিক্স ওয়াজ কাইন্ড বাই, কে বলেছেন? জিওপলিটিক্সের কথাটা কোথা থেকে এসেছে? কে এই শব্দটার প্রথম উদ্ভাবন করেন? উত্তরটা হবে কেজলেন। নেক্সট 12, ছোট ও মাঝারি আকারের শহরের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য ছোট ও মাঝারি শহরের সমন্বিত উন্নয়ন প্রকল্প, যাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম টাউনস, শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? উত্তরটা হবে 6th 5-year প্ল্যানে, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। 13 প্রশ্ন, যে প্রক্রিয়ায় বায়ু আলগা বালি এবং ধুলো পরিবাহিত করে তাকে কি বলে? তাকে সল্টেশন বলে। সল্টেশন বলা হয় যে প্রক্রিয়ায় বায়ু আলগা বালি এবং ধুলো পরিবাহিত করে। অনেকে ডিফ্লেশন ভেবে ফেলতে পারে, কিন্তু এক্ষেত্রে উত্তর হবে সল্টেশন হওয়া। ওকে, নেক্সট 14, সর্বোত্তম অবস্থানটি কাঁচামালের উৎস বা বাজারের কাছাকাছি ছিল কিনা তা নির্দেশ করতে নিম্নলিখিত সূচকগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? উত্তরটা হবে ম্যাটেরিয়াল ইন্ডেক্স, সবাই আমরা জানি ম্যাটেরিয়াল ইন্ডেক্স। 15, নিচের ম্যাপিং কৌশলগুলির মধ্যে কোনটির সঠিক ক্ষেত্রগুলিকে বিভিন্ন রং বিশিষ্ট দেখানোর জন্য ব্যবহার করা হয়? মনে রাখবে, বিভিন্ন রঙে উপস্থাপন করা হয়, কোরোক্রোমেটিক। আর যদি বিভিন্ন সিম্বল বলে তাহলে সেটা কোরোস্কিওমেটিক হবে। ওকে, 16 এবং খুব ভাইটাল প্রশ্ন এগুলো, যেগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। বলে রাখি, আমাদের এই যে পরীক্ষার স্ট্যান্ডার্ডিটি, সেটা হলো আমরা রেখেছি এমন যাতে করে পিএসসির ক্ষেত্রে কারোর কোনো সমস্যা না হয়। ক্লাসরুমের ছেলেমেয়েরা পিএসসি পরীক্ষা দিতে গিয়ে যেন মনে হয় সবই ক্লাসরুমের প্রশ্ন, এবং কোনো সময়ই যেন মনে এই অনুভব না আসে যে কঠিন প্রশ্ন, তো এইরকম যেন না হয়। কারণ আমরা সেইভাবে ছেলেমেয়েকে প্রস্তুত করছি যাতে কোনো দুর্বলতা না থাকে ক্লাসরুমের পক্ষ থেকে, এবং সেটাই যেন আবার এনভিএস পরীক্ষা, ইএমআরএস পরীক্ষা বা বিপিএসসি পরীক্ষা দিতে গিয়ে তার মনে হয় যে আমার সব জানা। তাই জন্য আমরা এইভাবে ইস্পাতে পরিণত করার চেষ্টা রাখছি ছেলে মেয়েকে। এবার দেখো নেক্সট, পরের প্রশ্ন 16, তথ্যের ওপরে উচ্চতার প্রতিনিধিত্বকারী পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত গ্রাফ নিচের কোনটি? হিপসোমেট্রিক কার্ভ। মনে রাখবে, তথ্যের ওপরে উচ্চতার প্রতিনিধিত্বকারী পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত, এগুলো ইংরেজিতে পড়লে আরও অনেক সুবিধা হয়। দ্য গ্রাফ ইউজ টু শো দ্য প্রপোর্শন অফ সারফেস এরিয়া রিপ্রেজেন্টিং এলিভেশন অ্যাবোভ অফ বিলো ডেটাম। ঠিক আছে, তো উত্তরটা হবে হিপসোমেট্রিক কার্ভ। নেক্সট 17, নিচের কোন নদীটি ভারতীয় উপদ্বীপকে মালওয়া এবং ডেকান মালভূমি এই দুটি ভাগে বিভক্ত করেছে? ভারতীয় উপদ্বীপীয় যে ভারত রয়েছে না, তাকে দুভাগে ভাগ করে দিয়েছে। তার মধ্যে একটার নাম হলো মালওয়া আর একটার নাম ডেকান মালভূমি। কোন নদী করেছে সেটা? উত্তরটা হবে নর্মদা নদী। নর্মদা, ভীষণ মজার প্রশ্ন, নর্মদা। নেক্সট, পরের প্রশ্ন 18, নদী ক্ষয়ের যে প্রক্রিয়ার মাধ্যমে শিলাখণ্ড ক্রমান্বয়ে খণ্ডীভূত ও গোলাকার হয় তাকে কি বলে? তাকে অ্যাট্রিশন বলা হয়। অ্যাট্রিশন। নদী ক্ষয়ের যে প্রক্রিয়ার মাধ্যমে শিলাখণ্ড ক্রমান্বয়ে খণ্ডীভূত ও গোলাকার হয়, আমরা নদীর পাড়ে ঘুরতে গেলেই পাহাড়ে গোলাকার গোলাকার পাথর পাই, যে প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়ে থাকে তাকে অ্যাট্রিশন প্রসেস বলা হয়। 19, নিচের কোন বর্ণনার মাধ্যমে ইনসেলবার্সকে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে? বলা হচ্ছে অ্যান আইসোলেটেড রেসিডুয়াল হিল উইথ স্টিপ স্লোপ অ্যান্ড রাউন্ডেড টপ, তাকেই আমরা ইনসেলবার্স বলবো। মজার বিষয়, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় একটি ইনসেলবার্স। অনেকে এটাকে মোনারণক ভেবে থাকেন। অনেক জিওলজিস্টদের মধ্যে এবং জিওমরফোলজিস্টদের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু এটার প্রকৃতি বিচার করলে আমরা বুঝতে পারবো এটা আসলে ইনসেলবার্স। তৎকালীন সময়ে জলবায়ুর বর্তমান পরিবর্তন হয়েছে। নেক্সট 20, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে
কোনটি সঠিকভাবে চীনের আলতাইসান, তিয়েনসান এবং তাকলামাকান মরুভূমির অবস্থান চিহ্নিত করে? এটি আসলে নর্থ অফ কুনলুন সান রেঞ্জ। কুনলুন সান রেঞ্জের নর্থে রয়েছে চীনের আলতাইসান, তিয়েনসান, তাকলামাকান মরুভূমি। এটি আসলে বিপিএসসির সিলেবাস থেকে নেওয়া হয়েছে এই প্রশ্ন, কারণ আমাদের এই যে পরীক্ষা, যেটা স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট, তার টার্গেট হলো ভূগোলের যে কোনো পার্ট থেকে আমরা প্রশ্ন করব। আর এই পরীক্ষাটা হলো লাস্ট এবং আলটিমেট গ্রেডের পরীক্ষা। এই পরীক্ষা দিয়ে যারা প্রথম সারিতে বিলং করবে তাদের চাকরি দিতেই হবে, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। তাই এটি হলো আলটিমেট এবং লাস্ট গ্রেডের পরীক্ষা, যে পরীক্ষা ক্লাসরুমে ইতিমধ্যেই শুরু হয়েছে। স্যাট 1 অলরেডি হয়ে গেছে, যার প্রশ্ন আমি তুলে ধরছি। স্যাট 2 পরীক্ষা চলছে অনগোয়িং, যেটার রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল। এবং এইভাবে আমরা স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট চালাবো, প্লাস আমাদের প্রত্যেকটা সাব টপিক, ইউনিট প্রত্যেকটা ধরে ধরে পরীক্ষা রয়েছে। বর্তমানে পরীক্ষার সংখ্যা 335 এবং ক্লাসের সংখ্যা 465। ভূগোলের এমন কোনো পার্ট নেই যার ওপর আমাদের ক্লাসে পরীক্ষা নেই, এমন কোনো পার্ট নেই। প্রত্যেকটা পার্টের ওপরে পরীক্ষা সাজানো হয়েছে। কয়েকটা হাতে গোনা পার্ট রয়েছে যেগুলোর প্রসেসিং চলছে, খুব দ্রুত আমরা সিস্টেমেটিকভাবে সাজিয়ে ফেলব। নেক্সট 21, কোরিওলিস ফোর্সের প্রভাব নিচের কোন কার্য বিশেষের সাথে যুক্ত? দেখো, ভীষণ ভালো প্রশ্ন এটি, এবং এই প্রশ্নগুলি সবই দেয়া এনসিইআরটির বই থেকে। প্রথমেই রয়েছে রকেট, সঠিক। এয়ারপ্লেন বা এরোপ্লেন, সঠিক। ট্রেড উইন্ড, সঠিক। ফরমেশন অফ সাইক্লোন, অলসো সঠিক। 5 বলছে ড্রেইনিং অফ সুইমিং পুল, এটি সঠিক নয়। ওশান গায়ার, এটাও সঠিক। তো ড্রেইনিং অফ সুইমিং পুল এটি সঠিক নয়, এটি ব্যতীত সবকটি সঠিক। নেক্সট পরের প্রশ্ন 22, শুষ্ক বা ঘাসযুক্ত আধা শুষ্ক সমভূমিতে ছোট ঘাসকে সমর্থন করার জন্য যথেষ্ট বৃষ্টিপাত হয়, কিন্তু লম্বা ঘাস বা গাছের বৃদ্ধির জন্য যথেষ্ট নয় এটা। এই গাছপালা নিম্নলিখিত জলবায়ু অঞ্চলগুলির মধ্যে কোনটিকে বোঝায়? আসলে স্টেপ ক্লাইমেট বলে এটিকে, স্টেপ ক্লাইমেটের প্রকৃতি এটি। 23, অ্যামফিডোমিক পয়েন্ট বলতে কি বোঝায়? আমরা জানি জোয়ার ভাটা হয় সমুদ্রে, কিন্তু সমুদ্রে এমন কিছু পয়েন্ট থাকে যে পয়েন্টে জোয়ার ভাটার কোনো এফেক্ট পড়ে না। এ পয়েন্ট ইন দ্য ওশান হোয়ার দেয়ার ইজ নো টাইড, কোনো টাইডের ইম্প্যাক্ট পড়ে না, একেই বলা হয় অ্যামফিডোমিক পয়েন্ট। মনে রাখতে হবে, যারা ভূগোলের প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে একটা বিষয়, প্রশ্ন আসার ধরন বদলেছে, স্ট্যান্ডার্ডিটি বদলেছে। আমাদের যেমন স্মার্টফোনের জেনারেশন চেঞ্জ হয়, তেমনই প্রশ্নেরও জেনারেশন চেঞ্জ হয়। তাই বর্তমানকালে যত পরীক্ষা হচ্ছে তার স্ট্যান্ডার্ডিটি অনুযায়ী আমাদের পড়তে হবে, আর সেই কাজটাই ক্লাসরুমের থেকে করা হয়। 24, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ গোদাবরী রিভার? আগে কি হতো, আগে একটা প্রশ্ন দিত, তার 4টা অপশন দিত, কিন্তু এখন এমনভাবে দেওয়া হয় যে একটি তথ্য জানলেই এনাফ নয়, অনেক জানতে হবে। এখানে বলছে গোদাবরী নদীর বাম তীরের উপনদী নিচের কোনটি? দেখো, এর মধ্যে 1 হবে পূর্ণা হবে, পূর্ণা সঠিক। 1 পূর্ণা সঠিক। 2 প্রাণহিতা সঠিক। 3 বলছে ইন্দ্রাবতী সঠিক, এবং 4 সাভারি, এই কটা সঠিক, বাদ বাকিগুলি সঠিক নয়। নেক্সট 25, দীপর বিল সংক্রান্ত সঠিক মন্তব্য নিচের কোনটি? দীপর বিল আমরা জানি কোথায় রয়েছে। দীপর বিল সবাই কমেন্ট সেকশনে জানাও, দীপর বিল কোথায় রয়েছে। দ্য কালমানি অ্যান্ড বাসিস্তা রিভার আর দেয়ার মেইন ওয়াটার সোর্স। দীপর বিলে এই দুটি নদী জল সংযুক্ত করে, কালমানি এবং বাসিস্তা। 26 প্রশ্নে বলা হচ্ছে খাদার is a system of older alluvium that the river has deposited, whereas Bhangar is the new alluvium. ঠিক আছে, শুনলাম কথাটা। আগে মনে রাখতে হবে, এখানে বলছে ভুল মন্তব্যগুলি নির্বাচন করো। দেখো, প্রথমটাই কিন্তু ভুল। দেখো, বলছে খাদার ইজ দ্য সিস্টেম অফ ওল্ড অ্যালুভিয়াম। না, খাদার কি নবীন, ভাঙর হলো প্রাচীন, তো স্বাভাবিকভাবে এটা ভুল। বলছে হোয়াইল খাদার কন্টেইনস ক্যালকেরিয়াস কনসেন্ট্রেশন, ভাগার ইজ ডিভয়েড অফ দেম, এটাও ভুল।
তিনি বলছে ভাঙার সয়েল আর সুইটেবল ফর ইন্টেন্সিভ ফার্মিং, কখনোই নয়, বিকজ দে আর রিজেনারেটেড অ্যানুয়ালি, এটাও নয়, রিজেনারেটেড হয় খাদার। এবং মাথায় রাখতে হবে এই কনসেপ্টটা আমি মালদায় গিয়ে বুঝিয়েছিলাম আমাদের প্রাচীন এবং নবীন পলি চেনার, তার জন্য আমি একটি ভিডিও করেছি, সেটা দেখলে স্পেসিফিকভাবে বোঝা সম্ভব বাস্তবের মাটিতে গিয়ে প্রাচীন পলি নবীন পলির মধ্যে পার্থক্য এবং সেটাকে ফিল করা সম্ভব। তো সবকটি ভুল। পরের প্রশ্ন 27, কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রক করাইকাল এবং কঙ্কেসান্তুরাই বন্দরের মধ্যে ফেরি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। নিচের কোন রাজ্য বা ইউটি করাইকাল বন্দরটি অবস্থিত? পুদুচেরিতে। করাইকাল যেখানে বিশেষ প্রজেক্ট নেওয়া হয়েছে, তো এটি পুদুচেরিতে রয়েছে। এইরকম প্রশ্ন আমরা আসতে দেখি এবং আসবে এগুলো কারেন্ট জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টের প্রশ্নগুলি। সিবিএম মানে হলো কোল বেড মিথেন সংক্রান্ত সঠিক মন্তব্যটি নির্বাচন করো। এখানে দুটি সঠিক, আমি সময় বাঁচানোর জন্য সঠিক দুটোকে বলে দিচ্ছি। বলছে ইট ইজ এমপ্লয়েড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট অ্যান্ড মিথানল অ্যান্ড ইজ ইউজড অ্যাজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সঠিক কথা। অ্যান্ড দ্য গন্ডোয়ানা সেডিমেন্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া হোস্ট অফ অল দ্য কারেন্ট সিবিএম প্রোডাকশন বা প্রডিউসিং ব্লক, এই দুটিই কিন্তু সঠিক কথা। 29 প্রশ্ন, নিচের কোন ধাতুটি সাদা সোনা নামে পরিচিত? এর মধ্যে উত্তরটা হবে লিথিয়াম অন দ্য বেসিস অফ এনার্জি এফিসিয়েন্সি। আর যদি আমরা ওভারঅল প্ল্যাটিনামকেও সাদা সোনা বলা হয়, মাথায় রাখতে হবে। তো লিথিয়াম অন দ্য বেসিস অফ এনার্জি এফিসিয়েন্সি, লিথিয়ামকে সাদা সোনা বলা হয় এবং প্ল্যাটিনামকেও সাদা সোনা বলে। গেল 30 প্রশ্নটা একটু অন্যরকম এবং এই প্রশ্নটি সকলের উদ্দেশ্যে দেয়া হবে এবং এটিই হবে আজকের শেষ প্রশ্ন। নিচের যে জোরগুলো দেওয়া হয়েছে টোডা, চেঞ্চু, ইরুলা এবং ওরাও, এই 4টে ট্রাইব সংক্রান্ত যে জোর দেওয়া হয়েছে, প্রশ্ন হলো হাউ মেনি অফ দ্য অ্যাবোভ পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ? এর মধ্যে কটি জোর সঠিকভাবে ম্যাচ করা আছে টোডা, চেঞ্চু, ইরুলা এবং ওরাওদের মধ্যে? এর মধ্যে কটি সঠিক, কটি বেঠিক? কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাতেই পারো যে কোনটা কোনটা সঠিক, কোনটা কোনটা বেঠিক। এই প্রশ্নটা সকলের উদ্দেশ্যে থাকলো এবং আমরা পুরো এবং সেই সঙ্গে বলে রাখি আমাদের ক্লাসরুমে যাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে, আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নিতে হলে 8250941515 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করা যেতে পারে এবং তারপরে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। ক্লাসরুমের মধ্যে বর্তমানকালে যত ক্লাস রয়েছে সব ক্লাস অ্যাক্সেসেবল এবং সমস্ত পরীক্ষা অ্যাক্সেসেবল, সব কিছু একসাথে পাওয়া যাবে। নিজের মতো করে পরিকল্পনাবদ্ধ হয়ে পরপর ক্লাস করা এবং পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে সামনে এগোতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।